নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম মধ্যে বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গল কি পর্যন্ত দাদা কি আবার না 2-3 দিন তো হারানো যায় ক্লাস ও ক্রিয়াবার ফোরন বলতে একটু করে পড়ে দেখেন, যদি একই রকম থাকে তারপরে স্কিপ করবো আর ক্রিয়াবার 3 প্রকার: প্রতিসংবিদা, অর্থ প্রতিসংবিদা, নিরুক্তি প্রতিসংবিদা, প্রতিভান প্রতিসংবিদা। কোন ধর্মসমূহ অব্যাকৃত যে সময়ে রূপালম্বন, ওগুলো তো বলতে একই রকম তো ওই আগের যে আমরা যেগুলো পড়ছিলাম এখানেও ফেকা বানু আছে তো পেয়ে দিচ্ছি তো বলতে এখানেও আগে সেম বিষয় তো যেগুলো ক্রিয়া হয়, যখন ক্রিয়া হয় তখনের কথা আর কি বলতে আহ 749টা একটু পড়ে দেখেন, 3টি করে বর্ণনা। ওকে, ত্রয়ী বা 3টি কর্মনাত্মিক। আচ্ছা, 4 প্রকার প্রতিসংবিদা: কখনো কখনো কুশল, কখনো কখনো অব্যাকৃত। কখনো কখনো সুখ বেদনার সাথে সম্প্রযুক্ত, কখনো কখনো অদুঃখ অসুখ ও বেদনার সাথে সম্প্রযুক্ত। তিন প্রকার প্রতিসংবিদা: কখনো কখনো বিভক্তধর্মী ধর্ম, কখনো কখনো বিপক্ষ নহে, বিভক্তধর্মী ধর্ম নহে। সেম আগের বিষয়গুলো আছে বলতে এটাই আসছে ওইটা 4টা 3টা, তারপরে ওই 3 প্রকার এভাবে তারপরে করে বহু প্রকারে যাবে আর কি লাস্ট পর্যন্ত। বহু প্রকার পট্টান পর্যন্ত নিয়ে যাবে। প্রশ্ন জিজ্ঞাসা, তারপর জ্ঞান বিভাগ পড়বে। হ্যাঁ, জ্ঞান বিভঙ্গ পড়েন। একক মাতিকা, এক প্রকারে জ্ঞানবস্তু,
পঞ্চবিজ্ঞান হেতু নহে, অহেতুক। হেতু বিপ্রযুক্ত সপ্রত্যয় সংস্কৃত অরূপ লৌকিক শাসব সংযোজনীয় গ্রন্থিনীয় অগণীয় যোগনীয় নিবরণীয় পরামৃষ্ট অর্থাৎ বিকৃত উপাদানীয় সংশ্লেষিক অব্যাকৃত সালম্বন অচৈতসিক বিপাক হ্যাঁ অচৈতসিক বলছে, বলতে অচৈতসিক বলছে যে ও হ্যাঁ অচৈতসিক বলছে বলতে গেলে 5 প্রকারে এক প্রকারই জ্ঞান। আমি পড়ে যাচ্ছি মানে আবার ওই পরে আবার এবার চিন্তা করছিলাম এখন তো এখানে অচৈতসিক সবগুলোই চলে আসছে বলতে গেলে অচৈতসিকটা আসলো কেন তাহলে? আরগুলো ঠিক আছে, অচৈতসিক দিয়ে তো একটু ব্যতিক্রম হয়েছে আর কি। চিত্ত, এটা তো চিত্ত, সেজন্য চৈতসিক না, এটা চিত্ত, সেই হিসাবে অচৈতসিক বলা যাবে নাকি? বান্ধব চিত্ত তো এখানে একা নয় তো, ও না, চিত্ত যদি একা হয় এটা তো যেহেতু পঞ্চবিজ্ঞান বলেছে না, পঞ্চবিজ্ঞান তো এখানে উপরে লিখছে পঞ্চবিজ্ঞান হেতু নহে অহেতুক। পুরাই পঞ্চবিজ্ঞান সম্পর্কেই কথা, সবগুলা এই পঞ্চবিজ্ঞান সম্পর্কেই পুরো কথাটাই বলা হচ্ছে তো, না নাকি অন্য কিছু? এক প্রকারে জ্ঞানবাদ তো আছে, একবার পড়ে ফেলেন পুরোটা। আচ্ছা, অবিতর্ক বিচার মাত্র নয়, অবিতর্ক বিচার প্রীতি স্বর্গত নয়, দর্শনের দ্বারা পরিত্যাজ্য নহে, ভাবনার দ্বারাও পরিত্যাজ্য নহে, দর্শনের দ্বারা পরিত্যাজ্য হেতুক নহে, ভাবনার দ্বারাও পরিত্যাজ্য হেতুক নহে, আচারগামীও নহে অপচয়গামীও নহে, শিক্ষণ অশিক্ষণ নহে, পরিত্য কামবচর উপবচর নহে, অরূপবচর নহে, প্রতিপন্ন অপ্রতিপন্ন নহে, অনিয়ত অনিয়ানিক বিমুক্তিদায়ক নহে। অচৈতসিক কথাটা শুধু ওইভাবে মিলতেছে যে আর কি, চিত্ত তো আর চৈতসিক না, চিত্ত তো চিত্তই, চৈতসিকের সমন্বয়ে চিত্ত তৈরি, এটা ঠিক আছে, কিন্তু ওটা তো চিত্ত, এটা তো আর চৈতসিক না। চিত্ত তো একাকী থাকতে পারে না কখনো, একাকী থাকতে না পারলেও আমরা একটা কথা কিন্তু পড়ছিলাম, হ্যাঁ ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু আবার চৈতসিক, যেমন আমরা 52 প্রকার চৈতসিক, আবার সর্বচিত্ত সাধারণ চৈতসিক একযোগে থাকে বলে ওই স্বভাব ধর্মের এটাকে এক বানাইছে, 53 স্বভাব বলা হয়েছে না, 52 প্রকার চৈতসিকের 53 স্বভাব, এভাবে আমরা পড়ছিলাম না। তো ওই দৃষ্টিকোণে হইলেও আবার এটাও চৈতসিকেরই অন্তর্গত, কিন্তু অচৈতসিক বলতেছে। মঙ্গলক সুপ্রিয় বাবু, দেখেন প্রশ্নটা বুঝছেন তো আপনি নাকি? আর যা যা কথা লেখা হয়েছে পঞ্চবিজ্ঞান সম্পর্কে, যা যা কথা লেখা হয়েছে সবগুলো ঠিক আছে, এই অচৈতসিক কেন, এই পুরো প্রয়োজনে এটা পুরোটা দিতে হবে, দিলে ও আমার থেকে এরকম আসছে বানতে আর কি, বলেন মানে
জ্ঞান বিভাগের মধ্যে অচৈতসিক ভাবের কারণ ও ব্যাখ্যা। হুম আপনি যদি জ্ঞানকে অচৈতসিক হিসেবে শুনে থাকেন বা ভেবে থাকেন, হুম তবে তার পিছনে নিচের যুক্তিগুলো থাকতে পারে। অর্থাৎ একটা হচ্ছে যে বিশুদ্ধতা, হুম বিশুদ্ধতার একটা ব্যাখ্যা আছে, এটা পড়বো হ্যাঁ নাকি? পরে আচ্ছা, সাধারণ চৈতসিকগুলো যেমন লোভ, রাগ চিত্তকে কুলুষিত করতে পারে, কিন্তু লোকোত্তর জ্ঞান বা প্রজ্ঞা চিত্তকে আসক্তি থেকে মুক্ত করেন। এই বিশেষ গুণের কারণে একে সাধারণ চৈতসিক মানসিক অবস্থায় ঊর্ধ্বে রাখা হয়। ধর্ম, এটা হচ্ছে বিশুদ্ধতা গেছে ধর্ম। আচ্ছা, ধর্ম হিসেবে দেখা, বিভঙ্গ প্রকরণে জ্ঞানকে চৈতসিক লেভেলের চেয়ে ধর্ম হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ এটি মনের একটি গুণ মাত্র নয়, বরং এটি পরম সত্যকে দেখার একটি মাধ্যম। তারপর প্রজ্ঞার সক্রিয়তা, চিত্ত যদি হয় এটি আয়না, তবে জ্ঞান হলো সে আলো যা আয়নার উপর পড়ে, অন্ধকার দূর করে। আলো আয়নার অংশ নয়, কিন্তু আয়না ছাড়া আলোর প্রকাশ ঘটে না। এই সূক্ষ্ম পার্থক্যের কারণে অনেকে একে সাধারণ মানসিক অবস্থার চেয়ে আলাদা মনে করে। সহজ কথায় হচ্ছে যে বলতে, অভিধর্ম জ্ঞানকে চিত্তের একটি উন্নত চৈতসিক হিসেবে গণ্য করা হয়। অজ্ঞেন্দ্রিয় কিন্তু এই বিরাট কার্যকারিতা এবং নির্বাণ লাভের প্রধান হাতিয়ার প্রশ্নটা হওয়ার আপনি কারণে ঠিকঠাক মতো একে লিখতে আলাদা পারেন নাই, একটি অন্য বিভাগ কিছু উত্তর বা বিভঙ্গ দিয়েছেন। হিসেবে স্বতন্ত্র মর্যাদা নিয়ে আলোচনা করা হয়। প্রশ্নটা আপনি ঠিকঠাক এটি মতো মনের লিখতে পারেন গভীরে নাই। থাকলে, হ্যাঁ, প্রশ্নটা ঠিকঠাক মতো লিখতে পারেন নাই। না আমি ওই জ্ঞানী বিভঙ্গের মধ্যে ঢুকে এটা প্রশ্ন জ্ঞানের লিখতে বিভঙ্গের হবে মধ্যে যে ঐচৈতসিক কেন আসলো, না, সেটা এটা না, আমি লিখছি যে জ্ঞান ও বিভঙ্গের মধ্যে এটা লিখবেন না, লিখতে হবে যে আহ, জ্ঞানী বিভঙ্গের পঞ্চবিজ্ঞান মধ্যে আসছে এটা। পঞ্চবিজ্ঞান এক প্রকারে জ্ঞানবাত্তু, বুঝছেন? এক প্রকারে জ্ঞানবাত্তু, এটা হচ্ছে মূল পয়েন্ট। এরপরে হচ্ছে যে পঞ্চবিজ্ঞান হেতু নহে, তারপরে পঞ্চবিজ্ঞান অহেতুক। এই সব জায়গাতে পঞ্চবিজ্ঞান লাগা যাবেন, বুঝছেন? তারপরে সাউন্ড বন্ধ হয়ে গেছে কোন একটা ছোট মনে আবার এটা করতেছে। ছোট মনাটাকে আমি চিনি, কিন্তু আমি একদিন নাম বলে ফেলবো ছোট মনার। আচ্ছা, কি বলতেছিলাম? পঞ্চবিজ্ঞান হেতু নহে, পঞ্চবিজ্ঞান অহেতুক। তারপরে পঞ্চবিজ্ঞান হেতু বিপ্রযুক্ত, পঞ্চবিজ্ঞান সপ্রত্যয়, এভাবে বলতে হবে, বুঝছেন? ঠিক সেম ভাবে এই পঞ্চবিজ্ঞানকে অচৈতসিক বলা হয় কেন, প্রশ্নটা লিখতে হবে এভাবে, বুঝছেন? আর আমি যেভাবে বলছি সেভাবে যদি হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নাই, আমরা নেক্সটে যেতে পারবো। সুপ্রিয় বাবু পালিও বলিয়েন। আচ্ছা, নিচে দিছে পঞ্চবিজ্ঞান পণ্যবর্তুক উৎপন্ন অবলম্বন। তিন দিছে পূর্বজাত বর্তুক পূর্বজাত অবলম্বন। চার আধ্যাত্মিক আভ্যন্তরীণ বর্তুক বাহির অবলম্বন। না, সবগুলো ঠিক আছে, আর সব কথাগুলো ঠিক আছে নি? অসম্ভিন্ন বর্তুক অসম্ভিন্ন অবলম্বন। নানা বর্তুক নানা অবলম্বন পরস্পরের গোচর বিষয় অনুভব করে না, জ্ঞাত হয় না। একাগ্রতা ব্যতীত উৎপন্ন হয় না, মনোযোগ ব্যতীত উৎপন্ন হয় না, ধারাবাহিক ভাবে উৎপন্ন হয় না, অপূর্ব পশ্চাৎ অর্থাৎ যুগল পথ উৎপন্ন হয় না। উপাসক আরগুলো সবগুলো যে ঠিক আছে এটা বুঝতে পারছেন? পরস্পরের সমান আলোক থাকবে তো মানতে, এগুলো তো আলোকগুলো তো অবশ্যই থাকবে, এগুলো পঞ্চবিজ্ঞান ধারণাহীন। উপাসক আরগুলো বুঝতে পারছেন?
আমি শুধু একটার কথা না বললাম, আরগুলো সবগুলো যে ঠিক আছে এটা কি বুঝতে পারছেন? বানতে এগুলো তো ঠিক আছে যে এই পঞ্চবিজ্ঞানকে অহেতুক বলা হয় কেন? বানতে ওই যে অষ্টাদশ অহেতুক চিত্তের মধ্যে যেগুলো পঞ্চবিজ্ঞান আছে, কুশল এবং অকুশল, এগুলো তো অহেতুকই। হ্যাঁ, ওখানে আছে। এবার নর্মালি আবার সাউন্ড বন্ধ হয়ে গেছে বানতে। আমি সাউন্ড বন্ধ হয়ে গেলে এগুলো, আমার সাউন্ড বন্ধ হলে রেকর্ড হবে না কথাগুলো আর। কি বলতেছিলাম যে পঞ্চবিজ্ঞানকে অহেতুক বলা হয় কেন? উপাসক বলে। ওইখানে বলতে আমরা কামচিত্তের মধ্যে যে অহেতুক গুলো পড়ছিলাম, ওটা তো ঠিক আছে, এখন এটা তো ওই সুকুমার বাবুও বলছে। কেন ওই জায়গায় অহেতুক কেন এটা? এখানে বলতে অহেতুক বলা হচ্ছে, কিন্তু এটা তো হেতু হেতু সেতু যুক্ত হয়, তাই না? এখানে হ্যাঁ, হেতু ছাড়া তো বিজ্ঞান হচ্ছে না। না ওটা কিন্তু হেতু এখানে আলাদা অহেতুক হেতু। এখানে হেতু বলতে বুঝতে হবে যে লোভদেশ মোহ, অলোপদেশ অমোহ, বুঝছেন? এই বিজ্ঞান পর্যন্ত লোভদেশ মোহ, অলোপদেশ অমোহ, এই চৈতসিকগুলো এই বিজ্ঞানে প্রবেশ করার, বিজ্ঞানে উৎপন্ন হওয়ার সুযোগ নাই, বিজ্ঞানে সংযুক্ত হওয়ার সুযোগ নাই, বুঝছেন? সেজন্য বলা হয় এই দ্বিপঞ্চ বিজ্ঞান এগুলো অহেতুক। বুঝছেন এখন না? ঠিক সেম ভাবে সেম কথা, হেতু বিপ্রযুক্ত, পঞ্চবিজ্ঞান হেতু বিপ্রযুক্ত। আবার কিন্তু সপ্রত্যয়, আপনি এখন যেটা বলছেন ওই যে হেতু, এইটাকে বলা হচ্ছে যে সপ্রত্যয়, মানে কার্যকারণে বা প্রত্যয় সহযোগে এটা তৈরি। এটা তো বুঝতেছি আমরা না? সংস্কৃত, ঠিক আছে। সংস্কৃত ও সপ্রত্যয়ের কাছাকাছি বিষয়। তারপরে অরূপ, এটাও ঠিক আছে, এটার রূপ না, এটা দেখা যায় না, এটা অরূপ। চৈতসিক মাত্রই অরূপ না, চৈতসিকের সমন্বয়ে বিজ্ঞান, তো এটা অরূপ। তারপরে হচ্ছে যে কি লৌকিক, 31 লোকভূমির প্রত্যেকটা বিষয়ই লৌকিক। শাসক, শাসক মানে আসক্ত হওয়ার, আসক্তি করার উপঢৌকন আর কি, কি বলা হয় এগুলোকে, মানে আসক্তি করার বিষয়, আসক্ত হওয়ার বিষয়, এগুলোকে বলা হয় শাসক। তারপরে হচ্ছে যে সংযোজনীয়, সেটাও ঠিক আছে, কিন্তু সেটা ঠিক থাকলে একদিকে ঠিক আছে, আবার আরেক দিকে কিন্তু আরেকটা কথা কিন্তু নিচে লেখা আছে, যেটা পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর সঞ্চয়শীল নহে। তা সেটা যদি না লেখে ওখানে, আবার এখানে সংযোজনীয় এটা লিখলে এটা ওটার সঙ্গে মিলতেছে না, এটা এটার সঙ্গে মিলতেছে না, খেয়াল করছেন?
পুনঃ কত লিখছে বলতে? নিচে আছে। আচ্ছা যাই, পরে যাচ্ছি। এটা সংযোজনীয়। এটা যেহেতু অহেতুক দ্বিপঞ্চ বিজ্ঞানের ফলে, দ্বিপঞ্চ বিজ্ঞানে তো আমরা প্রতিসন্ধি বিজ্ঞান দেখি নাই, দেখেছি? দ্বিপঞ্চ বিজ্ঞানের কারণে প্রতিসন্ধি বিজ্ঞান হতে পারে এরকম দেখেছিলাম? দেখি নাই না? যদি বলতো অহেতুক হয় কেমনে হবে? কেমনে হবে? না, অহেতুক বলতে আপনার ওই যে সম্পত্তিচ সন্তিরণ চিত্ত, সন্তিরণের সন্তিরণ চিত্ত হেতু আছে? না, ওই কারণে তো ওইটাই সন্তানচিত্তটাই তো অহেতুক। অহেতুক চিত্তগুলো আবৃত্তি করেন আবার সুকুমার বাবু। ব্যাখ্যা সহত চক্ষু বিজ্ঞান, প্রাণ বিজ্ঞান, জীব বিজ্ঞান, কায়ু বিজ্ঞান, দ্বিপঞ্চ বিজ্ঞান, আর এরপরে সম্প্রতিষ্ঠ সন্তিরণ। সম্প্রতিচ্ছ সন্তিরণ, হ্যাঁ, সন্তিরণ দুইটা না? হ্যাঁ, কুশলের সন্তিরণ দুইটা তো। কুশলের দুইটা আর কি। তাইলে এগুলো একটা হচ্ছে হচ্ছে যে সুখ সহগত, একটা হচ্ছে ব্যাখ্যা সহগত। অহেতুক চিত্ত, তাইলে সেগুলোও হেতুহীন। কিন্তু হেতুহীন হইলেও ওগুলো কিন্তু সংযোজনীয়, মানে সংযোজন ঘটাচ্ছে। কিন্তু দ্বিপঞ্চ বিজ্ঞানকে আমরা এভাবে সংযোজনীয় হিসেবে দেখি নাই। সংযোজনীয় ওই হিসাবে হতে পারে সংযোজন হওয়ার জন্যে এটা, এই বিজ্ঞানটা ওই সাপোর্ট করে, সহযোগিতা করে। বিজ্ঞান দিয়েই তো গড়িয়ে যাচ্ছে ওই চিত্রটা, না? অবশ্যই বলতে সেই দৃষ্টিকোণে হলে সংযোজনীয় হতে পারে, গ্রন্থনীয়। সেই দৃষ্টিকোণ থেকে হলে গ্রন্থনীয় হতে পারে, অগণীয় হতে পারে, যোগনীয় সেম দৃষ্টিকোণ থেকে, নিবারণীয় সেম দৃষ্টিকোণ থেকে। না, নিবারণ তো এমনি। হ্যাঁ, পরামিষ্ট, উপাদানীয়, সংশ্লেষিক, অব্যয়কৃত। হ্যাঁ, অব্যয়কৃত সেটাও ঠিক আছে, কারণ এটা বিপাক, যে দ্বিপঞ্চ বিজ্ঞানের বিপাক আছে না? আছে বলতে। অব্যয়কৃত। তারপরে সালম্বন, সেটাও ঠিক আছে। ওই অচৈতসিক ওই দৃষ্টিকোণ থেকে হলে ঠিক আছে, না হলে ঠিক নাই। তারপরে বিপাক, সেটাও ঠিক আছে। উপাদিন্য, সেটাও ঠিক আছে। উপাদানীয়, সেটাও ঠিক আছে। তারপরে সংশ্লিষ্ট, সেটাও ঠিক আছে। সংশ্লেষিক, সেটাও ঠিক আছে। সংশ্লিষ্ট বুঝেন? অসংশ্লিষ্ট। হ্যাঁ, সংশ্লিষ্ট নয়। অসংশ্লিষ্ট। অসংশ্লিষ্ট কেন বলা হয়েছে? এটা ক্লিষ্ট নয় বলতে, সেটা এখনো মানে পৌঁছে যায় না আর কি। ক্লিষ্ট মানে পৌঁছে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। তো বিজ্ঞান থাকাকালীন এটাকে মানে অসংশ্লেষিক। ও তখন দুঃখ কষ্ট দেওয়ার মতো, ক্লিষ্ট করার মতো পর্যায়ে এখনো যায় নাই বিজ্ঞান অবস্থায়, বুঝছেন? এটা এক কথা। আবার দ্বিতীয় কথা হচ্ছে যে কুশল অকুশলে এই বিজ্ঞানের যখন ব্যবস্থা করা হয়েছে, অকুশল বললে তো এটা ক্লিষ্ট, সংশ্লিষ্ট বলতে হবে না? তো এমনতে অসংশ্লিষ্ট বললে কি পরে সংশ্লেষিক বলে দিছি তো। সংশ্লেষিক ওটা আরেক কথা। মানে সংশ্লেষিক বলতে ও ক্লিষ্ট করাইতে পারে। হ্যাঁ, ক্লিষ্ট করাইতে পারে। আচ্ছা, সুপ্রিয় বাবু, এটা খুঁজতেছেন? তারপরে সবিতর্ক, সবিচার, এগুলো ঠিক আছে। সবিতর্ক সবিচার নহে, সবিতর্ক আবার সবিচার নহে, দুটোটা দেওয়া হয়েছে।
অবিতর্ক বিচার মাত্র নহে। অবিতর্ক অবিচার প্রীতিসহগত নহে। দর্শনের দ্বারাও পরিত্যাজ্য নহে। এটা ঠিক আছে। ভাবনার দ্বারাও পরিত্যাজ্য নহে, ঠিক আছে। দর্শনের দ্বারাও পরিত্যাজ্য হেতুক নহে, ঠিক আছে। ভাবনার দ্বারাও পরিত্যাজ্য হেতুক নহে। তারপরে অপচয়গামীও নহে। দুটা লেখা হয়েছে কথা, পুনঃ পুনঃ। অপচয়গামীও পুনর্জন্ম রোধক নহে। আবার পুনর্জন্ম রোধ করতে পারে এরকমও না। সৈক্য নহে, অসৈক্য নহে। পরিয়ত্তি না, পরিত্য। পরিত্য সীমিত কামবচর, বলা আছে। তো হ্যাঁ, কামবচর রূপবচর নহে, অরূপবচর নহে। প্রতিপন্ন সংশ্লিষ্ট অর্থাৎ লৌকিক। প্রতিপন্ন সংশ্লিষ্ট অর্থাৎ লৌকিক। অপ্রতিপন্ন অসংশ্লিষ্ট অর্থাৎ লোকোত্তর নহে। আচ্ছা, এখানে অপ্রতিপন্ন বলতে লোকোত্তর নয়, এভাবে বুঝতে হবে। অনিয়ত, অনিয়ত জ্ঞানিক। জ্ঞানিক মানে হচ্ছে যে বিমুক্তিদায়ক নহে, না, অনিয়ানিক। অনিয়ানিক। অনিয়ত অনিয়ানিক। বিমুক্তিদায়ক নহে, বিমুক্তিও নহে, বিমুক্তিদায়কও নহে। বাধ্য তাহলে প্রথমের দুইটা নমুনা লাইনটা আর একটু ইয়ে করতে হবে। এগুলা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না আমার। এক প্রকারে জ্ঞানবাত্তু। এটা তাহলে আবার একটা প্রশ্ন করতে হবে যে জ্ঞান বিভঙ্গের মধ্যে এক প্রকারে জ্ঞানবাত্তু, পুরো বিষয়টা সুন্দর করে লিখতে হবে। পঞ্চবিজ্ঞান হেতু নহে অহেতুক। পঞ্চবিজ্ঞান হেতু বিপ্রযুক্ত সপ্রত্যয়। সব কথাগুলো লিখলে ও একটা কিছু উত্তর দেবে পুরো। পাইছেন সুকুমার বাবু? এগুলো বানতে একটা একটা করে লিখতে হলে তো সবগুলো তো আবার লিখেও যাবে না মনে হয়। এমনি একটা লিখছিলাম আর কি, অর্থাৎ পঞ্চবিজ্ঞানকে অহেতুক বলা হয় কেন, এভাবে লিখছিলাম আর কি আগে। এর আগে যান তাইলে। এটা আপনি জ্ঞান যেভাবে বলছেন বিভঙ্গের সেভাবে ঠিক মধ্যে, আছে। জ্ঞান বিভঙ্গের মধ্যে অর্থাৎ অকুশল হেতু লোভ দেশ মোহ, কুশল হেতু অলোক আদর্শ অমোহ বা প্রজ্ঞা,
পঞ্চবিজ্ঞানকে অহৈতুক বলা হয় কারণ এই এই চিত্তগুলোর সাথে উপরে 6টি অহেতুর কোনোটি যুক্ত থাকে না। আপনার সাউন্ড বন্ধ করতে। ছোট মোনাটা সাউন্ড বন্ধ করতেছে কেন তা আমি বুঝতেছি না। আচ্ছা, আমরা নিচে আর একটু পড়ে যাই, এটার কিছু একটা বের হতে পারে। না, এটার মধ্যে তো সব চলে আসছে বানতে, মানে এই কয়েক লাইনের মধ্যে পুরো মানিয়াতে যে আমরা অভিধর্ম পড়ছি যে সব চলে আসছে, কিন্তু মানে দুইটা দুইটা করে বুঝাইছে আর কি, কিন্তু এক প্রকার বলছে ঠিকই আর কি, কিন্তু দুইটা দুইটা করে বুঝাইছে। এক প্রকারে জ্ঞানবর্ত। 2 নাম্বারটা পর্যন্ত। 2 নাম্বারটা হচ্ছে যে পঞ্চবিজ্ঞান উৎপন্ন বস্তুক বস্তুক উৎপন্ন উৎপন্ন আলম্বন। বস্তুক মানে কি বলতে এখানে তাহলে? বস্তু আর কি, ওই যে উপরে বস্তু আছে, বিষয় আর কি। এটা ঠিক আছে, পঞ্চবিজ্ঞান তো উৎপন্ন বিষয়, উৎপন্ন বাতুক, এটা ঠিক আছে। উৎপন্ন আলম্বন, উৎপন্ন আলম্বন, এটাও ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, হ্যাঁ, দুটোটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তারপরে পূর্বজাত বস্তুক, পূর্বজাত আলম্বন। পূর্ব উৎপন্ন হয়েছে, পূর্ব, হ্যাঁ, পূর্বে তো উৎপন্ন, ওইটার আগে উৎপন্ন হয় না, সম্প্রতির আগে উৎপন্ন হয়েছে, ওই দিক থেকে এটা মিলানো যায়, হয় মিলবে। এখানে এরকম করে লিখছে, কি কোনটা প্রশ্ন? পঞ্চবিজ্ঞান হেতু নহে অহেতুক, হেতু বিপ্রযুক্ত, সপ্রত্যয় সংস্কৃত অরূপ। কেন আমি এভাবে লিখছিলাম এটা? এখানে এটা লেখার পর আসছে যে অভিধর্মের এই বিশ্লেষণটি অত্যন্ত সূক্ষ্ম এবং গভীর। আপনি পঞ্চবিজ্ঞান, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও কায় বিজ্ঞান সম্পর্কে 4টি বিশেষ পারিভাষিক শব্দ ব্যবহার করেছেন। এই 4টি বৈশিষ্ট্য কেন পঞ্চবিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য তা নিচে ব্যাখ্যা করা হলো। 1. হেতু নহে এবং অহেতুক। পঞ্চবিজ্ঞানকে অহেতুক বলা হয় কারণ এদের সাথে 6টি মানসিক হেতু, লোভ, দেশ, মোহ, অলোভ, অদেশ, অমোহ যুক্ত থাকে না। কারণ পঞ্চবিজ্ঞানের কাজ হলো কেবল বিষয়কে গ্রহণ করা, এটি কোনো বিচার বা জাজমেন্ট করে না। বিচার বা আসক্তি, এটা ঠিক আছে, এটা আর পড়তে হবে না, এর পরেরটা দিয়ে দেন, সেম জায়গা থাকবে, শুধু এই পঞ্চবিজ্ঞানকে অচৈতসিক বলা হয় কেন এটা দেখেন। আমরা এর আগের এগুলো সব বুঝছি, এরপর অচৈতসিক বলা হয় কেন দেন। হ্যাঁ, ওইটা দেখলে মনে হয় ঠিক, তো ঠিক মতো আসবে। এগুলো একটা দেখে গেলে আরগুলো সহজ লাগবে, একটা একটু বুঝে যাই ঠিকঠাক মতো। এখানে লিখছে এভাবে, পঞ্চবিজ্ঞানকে অচৈতসিক বলা হয়। অচৈতসিক
পঞ্চবিজ্ঞানকে অচৈতসিক বলা হয় কেন? অভিধর্মে পঞ্চবিজ্ঞানকে অচেতসিক বলা হয় কারণ এগুলো সরাসরি মানসিক উপাদান নয়। এগুলো ইন্দ্রিয় সংবেদন থেকে তৈরি প্রাথমিক জ্ঞান, যেমন দেখা বা শোনা। অন্যদিকে চেতসিক হলো মানসিক প্রক্রিয়া, যেমন অনুভূতি, চিন্তা বা ইচ্ছা, যা ওই জ্ঞানকে অনুসরণ করে। আপনি কি চেতসিক সম্পর্কে আরো জানতে চান? ঠিক আছে, আমরা যেটা বলছি সেটাই তো। মানে এটা সরাসরি চৈতসিক না। পঞ্চবিজ্ঞান আমি যেভাবে চিন্তা করছি ওটাই বলছে। এরপরে আর কোনটা সমস্যা ছিল আমাদের এখানে? বাংলায় সুন্দর করে বুঝতে বন্ধ দেওয়া যাচ্ছে। এটা লাইভ তো, এটা লাইভে সরাসরি উত্তর দেয়। ও আচ্ছা আচ্ছা। ওই শাসক মনে হয় আপনার শাসক তো আসক্তি, ঠিক আছে, আসক্তি যুক্ত। হ্যাঁ, না ওগুলো ঠিক আছে। কিভাবে ঠিক আছে বলেন তো? কিভাবে ঠিক আছে বলেন? কার মতে ওই ইয়ের বিজ্ঞানের পঞ্চবিজ্ঞানের ওখানে আসক্তি, বিজ্ঞান আসক্তি যুক্ত হবে তখন তো বিজ্ঞান হবে। বিজ্ঞানের প্রতি তো আমরা আসক্ত হই, তাহলে হয় বলে তো বিজ্ঞানটা হচ্ছে। হ্যাঁ, তাহলে না, আপনি আসক্ত হন না হন, এগুলো উৎপন্ন হবে। এগুলো কিন্তু আবার নিচে লেখা আছে। এটা ইয়া কি লেখা আছে যে উৎপন্ন উৎপন্ন আলম্বন, মানে পরিত্যাজ্য নয়। এগুলো কোনো কিছুর দ্বারা আপনি পরিত্যাজ্য করতে পারবেন না, বুঝছেন? তার মানে এগুলো উৎপন্ন হবেই। বিজ্ঞান উৎপন্ন হওয়ার পরে, হ্যাঁ, বিজ্ঞান উৎপন্ন হবেই। এটা অরহৎ গণেরও হবে আর সম্মুখ সম্বুদ্ধ গণেরও হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে না, কিন্তু উৎপন্ন হওয়ার পরে যখন প্রজ্ঞা যুক্ত করা হবে তখন এখান থেকে বের হয়ে যাবে আর কি বলতে। তখন এটা উপাদিন্য উপাদানীয়, এই দুটোটা ঠিক আছে। অসংশ্লিষ্ট সংশ্লেষিক, এটা কি বলে শুনি না? পঞ্চবিজ্ঞানকে অসংশ্লিষ্ট সংশ্লেষিক বলা হয় কেন? পঞ্চবিজ্ঞানকে অসংশ্লিষ্ট সংশ্লেষিক বলা হয় কারণ এগুলো আসলে পুরোপুরি খারাপ নয়, কিন্তু যখন এদের সাথে কামনা, লোভ বা মোহ যুক্ত হয় তখন এরা কষ্টের কারণ হয়ে ওঠে। এই জন্যই এদের বলা হয় অসংশ্লিষ্ট, মানে মূলত পবিত্র, কিন্তু সংশ্লেষিক মানে কলুষিত হতে পারে। আপনি কি এই পার্থক্যটা বুঝতে পারছেন? ঠিকঠাক মতো বলছে, বুঝছেন? আমরা যেটা বলছি সেটা। অসংশ্লেষিক ওই তো বলছে তো দুটোটা। না না, আপনি বলছেন যে সংশ্লেষিক। অসংশ্লেষিক বলছে, দুটোটা বলছে, বুঝছেন? অসংশ্লেষিক কেন? মূলত এরা সংশ্লিষ্ট মানে হতে পারে সেজন্য সংশ্লেষিক। এমনি নরমালি কিন্তু অসংশ্লেষিক। হ্যাঁ, কিন্তু তারপরে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে দ্বিপঞ্চ বিজ্ঞান আছে কুশল এবং অকুশলে। তো অকুশল যদি বলি তখন এটা তো আমাদের আগে থেকে প্রশ্ন, এটা তো এমনিও সমাধান হয় নাই না? এটা কোনটা করে দেখেন না?
এটা আমাদের সুপ্রিয় বাবুর এখানে খুব সুন্দর করে আসা যে পুরো ডিটেলসে। সুপ্রিয় বাবু, এটা প্রশ্নটা লেখেন আপনি। প্রশ্নটা হচ্ছে যে দ্বিপঞ্চবিজ্ঞান, পঞ্চবিজ্ঞান কুশল, পঞ্চবিজ্ঞান অকুশল, এই দ্বিপঞ্চবিজ্ঞান কুশল অকুশল কিভাবে হতে পারে বা দুই ভাগে কেন বিভক্ত করা হয়? এটা অনেক পুরানো প্রশ্ন কিন্তু আমাদের। মানে কি কি মানে বলতেছে পঞ্চবিজ্ঞান, মানে দ্বিপঞ্চবিজ্ঞান কুশলে পাঁচটা অকুশলে পাঁচটা, মানে সেটা দ্বিপঞ্চবিজ্ঞান। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা এরকম কেন হলো সেটা? কেন হলো? আচ্ছা, মানে ওই অবস্থায় তো যেহেতু হেতুও নাই, অহেতুক, তা আবার এটাকে যদি এরকম বলা হয় তাহলে কেমনে হবে? ও আচ্ছা, ওই জায়গার পেজটা অনেক পুরনো পেজ। এটা অনেক পুরনো পেজ, আমরা সমাধান করতে পারি নাই। বান থেকে বোধহয় জিজ্ঞেস করছিলাম। এই জন্য বারবার আমার কাছে মতে এই জায়গার মধ্যে এটা লাগে যে মানে আচ্ছা, একটু জিজ্ঞেস করি ওকে। কনফিউজ হ্যাঁ, থেকে যায়। স্যার জেনেমিকে। হ্যাঁ, না ও জানতে তো মনে হয় নাকি। দ্বিপঞ্চবিজ্ঞান, কুশলে পঞ্চবিজ্ঞান, জানতে অকুশলে পঞ্চবিজ্ঞান যদি হয়, আমরা জানি যে বিজ্ঞান কিন্তু অহেতুক। অহেতুক যেহেতু, সেহেতু কিভাবে এটা কুশল এবং অকুশলে এই দ্বিপঞ্চবিজ্ঞানকে বিচার করা যায়, তুমি কি বুঝাই দিতে পারবা? বিজ্ঞান বা কনসাসনেসকে সাধারণত অহেতুক বলা হয়, কারণ এগুলো নির্দিষ্ট কিছু শর্তের উপর নির্ভর করে তৈরি হয়, কোনো স্থায়ী কারণ নয়। কিন্তু যখন আমরা কুশল বা অকুশল পঞ্চবিজ্ঞানের কথা বলি, তখন আমরা আসলে এদের ফলের কথা বোঝাই। কুশল পঞ্চবিজ্ঞান ভালো ফল দেয়, আর অকুশল পঞ্চবিজ্ঞান খারাপ। তার মানে এরা নিজেরা অহেতুক হলেও এদের সাথে জড়িত মানসিক প্রক্রিয়াগুলো কুশল বা অকুশল হতে পারে, যা শেষ পর্যন্ত ফলের ওপর প্রভাব ফেলে। সহজ কথায়, অভিজ্ঞতার প্রকৃতি অনুযায়ী এদের ভালো বা মন্দ বলা হয়। এখন কি কিছুটা বোঝা গেল? অবশ্যই মনে পড়ছে এখন। এটা আগে একবার আমরা এইভাবে করছিলাম। মিটে গেছে আপনারটা আবার। এটা আগে একবার আমরা এভাবে বিচার করছিলাম। যেগুলো কুশল পক্ষীয় হবে, কুশল সাইডে যাবে, সেখানে বিজ্ঞান থাকে না। কুশল মনে বিজ্ঞান করেন থাকবে আমি তো। একটা কুশল চিত্ত সম্পাদন করেছি, ওই কুশল চিত্তের মধ্যে এই বিজ্ঞান নাই। অবশ্যই বিজ্ঞান আছে, বিজ্ঞান না থাকলে চিত্রটা হলো কেমনে? তখন এর যে বিজ্ঞান, এই সেটাকেই কুশল বিজ্ঞান বলা হয়। হুম, ওই দৃষ্টিকোণ থেকে এটা ছাড়া আর অন্য কোনো নাই। এটা এখনো সেটা বললো যে, হ্যাঁ। বুঝছেন? এটা মনে রাখতে হবে। বাদে শুক্রবার এখানে কি পাইছে? জানতে এখানে তো দ্বিপঞ্চবিজ্ঞান এটা অন্যরকম ভাবে লিখছে। বলেন। এখানে লিখছে বৌদ্ধ অভিধর্মের দৃষ্টিতে দ্বিপঞ্চবিজ্ঞান মানে কি 10 প্রকার বিজ্ঞান হওয়ার মূল কারণ হলো বিপাক বা কর্মফলের ভিন্নতা। আমাদের প্রতিটি ইন্দ্রিয়জ অনুভব, দেখাশোনা ইত্যাদি হয় আমাদের অতীত কোনো কর্মের ফল হিসাবে। আমাদের প্রতিটি ইন্দ্রিয়জ অনুভব হয় আমাদের অতীত কোনো কর্মফল হিসাবে। যেহেতু কর্ম দুই প্রকার, কুশল বা ভালো এবং অকুশল বা মন্দ, তাই সেই কর্মের ফলস্বরূপ উৎপন্ন বিজ্ঞানও দুই ভাগে বিভক্ত। নিচে বিস্তারিত কারণ দেওয়া হলো। কর্ম ও বিপাকের নিয়ম। আমরা যখন কোনো দৃশ্য দেখি বা শব্দ শুনি, সেটি এমনি এমনি ঘটে না। আমরা যখন কোনো দৃশ্য দেখি বা শব্দ শুনি, সেটি এমনি এমনি ঘটে না। অভিধর্ম অনুসারে অকুশল বিপাক
পঞ্চবিজ্ঞান। অভিধর্ম অনুসারে অকুশল বিপাক পঞ্চবিজ্ঞান। যদি অতীতে কোনো অকুশল বা মন্দ কাজ করা হয়, তবে তার ফল হিসেবে আমরা অনিষ্ট বা অপ্রিয় বিষয় অনুভব করি, যেমন পচা দুর্গন্ধ পাওয়া অথবা জ্ঞান বিজ্ঞান বা কর্কশ শব্দ শোনা সূত্র বিজ্ঞান। কুশল বিপাক বিপাক পঞ্চবিজ্ঞান। যদি অতীতে কোনো কুশল বা ভালো কাজ করা হয়, তবে তার ফল হিসেবে আমরা ইষ্ট বা প্রিয় বিষয় অনুভব করি, যেমন সুন্দর রূপ দেখা বা সুগন্ধ পাওয়া। বিষয়ের ভিন্নতা। পঞ্চবিজ্ঞানের উৎপত্তির জন্য বিষয় বা অবজেক্ট অপরিহার্য। বিষয় মূলত দুই প্রকার হয়: অনিষ্ট বিষয়, যা মনের জন্য প্রীতিকর নয়। এটি অনুভব করতে যে বিজ্ঞানের প্রয়োজন হয় তা হলো অকুশল বিপাক পঞ্চবিজ্ঞান। ইষ্ট বিষয়, যা মনের জন্য প্রীতিকর। এটি অনুভব করতে যে বিজ্ঞানের প্রয়োজন হয় তা হলো কুশল বিপাক পঞ্চবিজ্ঞান। কেন এটি দ্বিপঞ্চ? আমাদের 5টি ইন্দ্রিয় আছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়। প্রতিটি ইন্দ্রিয়ের মধ্যে আমরা প্রিয় এবং অপ্রিয় উভয় প্রকার অভিজ্ঞতাই লাভ করি। চক্ষু বিজ্ঞান, এটি একটি কুশল বিপাক প্লাস একটি অকুশল বিপাক। মানে কি? একটি কুশল বিপাক হলো সুন্দর দেখা প্লাস একটি অকুশল বিপাক মানে কুৎসিত দেখা, সমান 2, 1 1 2। এভাবেই বাকি 4টি ইন্দ্রিয়ের জন্য 2 করে মোট 8টি, সব মিলিয়ে 10টি বিজ্ঞান। একেই বলা হয় দ্বিপঞ্চ বিজ্ঞান। একটি সূক্ষ্ম পার্থক্য: বেদনা। কুশল বিপাক এবং অকুশল বিপাক পঞ্চবিজ্ঞানের মধ্যে অনুভূতির একটি বড় পার্থক্য আছে। অকুশল বিপাক কায় বিজ্ঞানের ক্ষেত্রে এটি দুঃখ বেদনা হিসেবে প্রকাশ পায়। বাকিগুলোর ক্ষেত্রে উপেক্ষা বা নিরপেক্ষ। কুশল বিপাক কায় বিজ্ঞানের ক্ষেত্রে এটি সুখ বেদনা হিসেবে প্রকাশ পায়। বাকিগুলোর ক্ষেত্রে উপেক্ষা। একটি বাস্তব উপমা: মনে করুন দুজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন। একজন ব্যক্তি ডাস্টবিনের তীব্র দুর্গন্ধ পেলেন। তার এই জ্ঞান বিজ্ঞান হলো অকুশল বিপাক। অন্যজন পাশের একটি ফুলের বাগানের সুগন্ধ পেলেন। তার এই জ্ঞান বিজ্ঞান হলো কুশল বিপাক। এই কারণেই বৌদ্ধ মনস্তত্ত্বে বিজ্ঞানকে কেবল একভাবে না দেখে তার নৈতিক পটভূমি বিপাক অনুযায়ী 2 ভাগে ভাগ করা হয়েছে। শেষ হয়েছে? না, এদূর পর্যন্ত আগে আমরা জানি আগে থেকে। এখানে আরেকটা সমস্যা আছে, সেটাও আজকে বের করে ফেলবো। আজকে টাইম আছে? আজকে নাই, কালকে এটা লিখে রাখতে হবে, মনে রাখিয়েন। এদূর পর্যন্ত ঠিক আছে। এদূর পর্যন্ত আমরা আগে জানতাম, আমরা আগে জানি যে কি আমাদের আমাদের পঞ্চবিজ্ঞান এটা দৌত মানে মনুষ্যলোকের, বিশেষ করে মনুষ্যলোকের এই 5 বিষয়, এটা দৌত বিষয়ের সমন্বয়ে যুক্ত হয়েছে। কুশল এবং অকুশল মিলে যুক্ত হয়েছে, এটা আমরা আগে থেকে জানি। তো আমাদের এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে
আহ, কিছু কিছু অকুশল বিষয়ও আমাদের কাছে ভালো লাগে। তো সেটা ওখানে কুশল অকুশল কিভাবে বিচার করা যাবে, মানে চিত্তভেদে, যেমন কেউ চুরি করতেছে, চুরি করতে গিয়ে ওর ভালো লাগা তৈরি হয়েছে, হ্যাঁ, ওই জাতীয় কিছু বিষয়ের মধ্যে আমরা আটকা পড়েছিলাম। আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞেন্দ্র ভান্তিকে জিজ্ঞেস করছি, ভান্তিও ওরকম কোনো সুরাহা করেননি, এটা এখনো পরে পরে দেখবেন বলছেন আর কি। বুঝতে পারছেন সুপ্রিয় বাবু প্রশ্নটা? মানে আর যদি চুরি করা থেকে ভালো লাগাটা। হ্যাঁ, চিত্ত হবে, অকুশল চিত্ত হবে, এটা হচ্ছে ঠিক আছে, কিন্তু আমার এই মুহূর্তে ভালো লাগলো, কিন্তু এখানে এই ভালো লাগাটাকে, প্রিয় মনে হওয়াটাকে কিন্তু এখানে ওই কুশল বিজ্ঞানের ব্যাপার বলা হচ্ছে। তো এক দৃষ্টিকোণ থেকে সেটা সমাধান হয়, সেটা হচ্ছে যে আমার যে ভালো লেগেছে, ভালো লাগার যে ব্যাপার, ওটা কিন্তু আমার ওই কুশল বিপাকের ফলে ভালো লাগা উৎপন্ন হয়েছে, কিন্তু এখন আমি যে আবার পুনরায় চিত্ত উৎপন্ন করতেছি সেটা আবার অকুশল চিত্ত আর কি, সেটাও কুশল। ওই দৃষ্টিকোণ থেকে হলে এই জিনিসটা মিলবে। বান্দা ওইটা আপনার যেটা বলছেন আপনি, সেটা অতীতের ওই অবস্থার মধ্যে ওই কর্ম করেছিল, সেই বিভাগটা অনুভব করছে, সে কারণে ওনার মধ্যে ওনার কাছে কুশলটা উৎপন্ন হয়েছে। আচ্ছা, ভালো সেখানে লাগাটা উৎপন্ন একটা হয়েছে। বিষয় মিস্টেক আছে, এখানে যেটা লেখা আসে না, এটা আবার আপনারা ইয়ে করে ফেলবেন। এখানে দ্বিবিধ বিপাকের ফলে আমাদের দ্বিবিধ রকমের বিষয় আমাদের কাছে উৎপন্ন হয়, সুখ এবং দুঃখ দুটোটা লাগে। আবার এই সুখ দুঃখ লাগার পেছনে শুধুমাত্র এই আমাদের অতীতের কর্মফল বা অতীতের দ্বিপঞ্চবিজ্ঞান যেই দৌত ফলে উৎপন্ন হয়েছে, হ্যাঁ, এবং এই দৌত ফলে দুই বিষয়ের সংস্পর্শন আমাদের হচ্ছে, শুধু এটা কিন্তু আমাদের ওই বিভাগের জন্য দায়ী নয়, এটা ছাড়াও কিন্তু এটা হতে পারে। কেন হতে পারে? যেহেতু বিভাজ্যবাদ, কার্যকারণে যে কোনো সময় এরকম ব্যতিক্রম অবস্থাও সঙ্গেও আমাদের পড়তে হতে পারে। এটা বুঝছেন? মনে আছে? এটা আমরা আগে আলোচনা করছিলাম কিন্তু, যেটার কারণে আমরা বিভাজ্যবাদ বলি, মনে পড়ছে? হ্যাঁ বলতে অর্থাৎ আমি এখানে প্রশ্ন করছি এভাবে, কিছু কিছু অকুশল বিষয়ও আমাদের ভালো লাগে, কিন্তু এই অকুশল বিজ্ঞানকে কুশল মনে হয় কেন? এখানে অবিদ্যা ও অমোহের ফলে অকুশল বিষয় ভালো লাগার মূল কারণ হলো অবিদ্যা বা মোহ। ঠিক আছে। অবিদ্যা আমাদের দৃষ্টিকে এমন ভাবে ঝাপসা করে দেয় যে আমরা অশুভকে শুভ মনে করি। না, এটা এবং এই উত্তরটা কিন্তু দিয়েছে আমাদের প্রজ্ঞেন্দ্রভান্তে দিয়েছে, কিন্তু সেখানে আমি আবার পাল্টা প্রশ্ন করেছিলাম। সেটা যদি হয় কোন সংস্কার ওই ভালো লাগার মতো বা সুখ বলার মতো, কুশল বলার মতো পর্যায়েও কিন্তু নাই। যদি বিদ্যা প্রয়োগ করলে সবগুলোই কিন্তু কি, সবগুলো আবার ধূলিসাৎ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে যদি আমরা যদি ওই এই কথা যদি আবার অবিদ্যার সাপটা যদি এখানে আনি ফেলি, তা ওখানে কিন্তু মেস আছে। এই কথা বলছিলেন, মানে প্রজ্ঞেন্দ্র মধ্যে এই পর্যন্ত গেছে। হ্যাঁ, মোহর কারণে তো আমাদের ভালো লাগাটা থাকে, আবার সবসময় এইটার মধ্যে ডুবে আছে মানুষ। এটা তো উভয় সাইডের, কুশলে এবং অকুশলের দোনো দিকের থেকেই কিন্তু সেম। ও কোনো কাউকে ছেড়ে কথা বলে না, কুশল কেউ ছেড়ে কথা বলবে না, আর অকুশল কেউ ছেড়ে কথা বলবে না। কে? প্রজ্ঞা। যখন প্রজ্ঞা আসবে, হ্যাঁ, প্রজ্ঞা কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, সবাইকে সমানভাবে আক্রমণ করে। বুঝা গেছে সুপ্রিয় বাবু বিষয়টা? বলতে এখানে একটা উদাহরণ দিছে এভাবে, যেমন নর্দমার পোকা নর্দমাকেই স্বর্গ মনে করে, কারণ তার জ্ঞান বিজ্ঞান তাকে সেই আনন্দ দিচ্ছে। ঠিক তেমনি আমাদের মনের অকুশল হেতু বা মোহ যখন প্রবল হয়,
তখন আমরা ক্ষতিকর কাজেও এক প্রকার বিকৃত আনন্দ বা প্রীতি অনুভব করি। একে বলা হয় অকুশল কুশল সদৃশ হওয়া। একে বলা হয় অকুশল কুশল সদৃশ হওয়া। এভাবে একটু সূক্ষ্মভাবে বিচার করলে ওই বিষয়টা এমনি মিলতেছে। ঠিক আছে, তাত্রা তাত্রা অভিনন্দিন আমরা যেটা বলছিলাম আগে, মনে হ্যাঁ আছে আবার আপনাদের? ওইটা পড়ছেন। তাত্রা তাত্রা অভিনন্দিনী, যে যেখানে অবস্থান করে সেই জায়গাকে নিংড়ে অবস্থান করার যে প্রয়াস প্রক্রিয়া, ওটা। তো যাই হোক, এটা ওই কুশল কুশলের জায়গাতেই থাকবে, অকুশল অকুশলের জায়গাতেই থাকবে। আমরা যেটা জ্ঞানতভাবে কুশলকে কুশল বলি, অকুশলকে অকুশল বলি, সেটা সেই জায়গায় থাকবে। তো এটা ভালো লাগা খারাপ লাগা ওই তাত্রা তাত্রা অভিনন্দনের উপরে নির্ভর করবে, বুঝছেন? যে যেখানে থাকে ওই জায়গাকে অভিনন্দন করে। অভিনন্দন করা করে আর কি। হ্যাঁ, এভাবে। যাই হোক, আমরা আবার কালকে ইয়ে করবো সুন্দর করে। এখানে মধ্যে ক্লিয়ার হয়েছে না? অকুশল বিজ্ঞান অকুশল বিজ্ঞান এখানে বলতেছে অকুশল বিজ্ঞান সেটি আসলে অকুশল বিপাক। ঠিক আছে, তো এগুলোর কথার সঙ্গে আমি আরেকটা কথা যুক্ত করেছি আপনাকে, আবার এটা না বুঝলে আবার উল্টা হয়ে যাবে। কি বলছে বুঝছেন? নর্মালি আমরা যত কিছু কায়িকভাবে অনুভব করি বা চক্ষু সহ কান আদি সবকিছু মিলিয়ে যা অনুভব করি, তা সবগুলো এই দুই প্রকার বিপাকের কারণে আমাদের কাছে উৎপন্ন হচ্ছে। শুধু এই কথাই এখানে লেখা আছে, এতটুকু বুঝছেন এখন? কিন্তু এর পরেও একটা কথা আছে, আমার বিপাকের কোনো ব্যাপার নাই, তথাপিও আমার কাছে এই জাতীয় বিষয় উপস্থিত হতে পারে, হবে, হয়। এটাকে বলা হয় বিভাজ্যবাদ, বুঝছেন? আবার সূক্ষ্মভাবে এটাও বুঝতে হবে যে আমার যে এই দ্বিপঞ্চবিজ্ঞান উৎপন্ন হয়েছে বা আমার চক্ষু আদি পঞ্চ ইন্দ্রিয় যে উৎপন্ন হয়েছে, এটাও যে উৎপন্ন হয়েছে, এটা কিন্তু আমার ওই সুখ দুঃখ মিশ্রিত ফল ভোগ করার জন্য উৎপন্ন হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আবার এটাকে ওইভাবেও বলা চলে। আবার বিভাজ্যবাদের বিষয়টাও কিন্তু এখানে সন্নিবেশন করা যেতে পারে বা অবশ্যই যাবে। এটাও খুব সূক্ষ্মভাবে দুইটা বিষয় মাথায় রেখে বুঝতে হবে। সুপ্রিয় বাবু, আগে থেকে আমরা এগুলো আগে আলোচনা করে ফেলছিলাম, তো আপনি বুঝতে কষ্ট হচ্ছে হয়তো। উপাসক সুকুমার বাবু বুঝছেন না? ঠিক আছে, আমাদের টাইম শেষ হয়ে গেছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরু ভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।